কেন চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? জানাবো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক দল গঠন কতটা কঠিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেন চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? দিল্লির ক্ষমতার কেন্দ্রে এখন বাড়ছে অস্থিরতা ও উদ্বেগ। আন্তর্জাতিক মহলে প্রভাবশালী হওয়ার প্রচেষ্টার মাঝেই ভারতকে নতুন এক কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীন পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান সহযোগিতার ফলে তৈরি হয়েছে এক নতুন কৌশলগত অক্ষ, যা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে তিন ফ্রন্ট যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, এই অক্ষ ভারতের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি। তার মতে চীন পাকিস্তান ও বাংলাদেশ কৌশলগত, আদর্শগত এবং ভূরাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে, যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে শিলিগুড়ি করিডোর চিকেন নেক অরক্ষিত হয়ে পড়ছে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে যুক্ত করে। চৈনানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন বাংলাদেশের লালমনিরহাটে একটি এয়ারবেস নির্মাণ করেছে, যা শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছাকাছি। এতে করে ভারতের ওপর কৌশলগত চাপ আরও বাড়ছে। এই অঞ্চলে চীনের বাড়তি সেনা উপস্থিতি ভারতের জন্য স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীন হচ্ছে এই অক্ষের মূল চালিকা শক্তি। অর্থনৈতিক ও সামরিকভাবে চীন যেভাবে বিস্তার ঘটাচ্ছে, তা ভারতীয় বিশ্লেষকদের চিন্তিত করে তুলেছে। চীনের 2025 সালের সামরিক বাজেট $23,000 কোটি ছাড়িয়ে গেছে, যা ভারতের প্রায় 3 গুণ। চীনের হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি ও সাইবার সক্ষমতার সব মিলিয়ে তাদের আধুনিক যুদ্ধে বিশাল অগ্রগতি রয়েছে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বাংলাদেশের বন্দর, রেলপথ ও সড়ক অবকাঠামোতে বিনিয়োগ করছে, যা ভারতীয় দৃষ্টিতে সামরিক নজরদারির ঝুঁকি তৈরি করছে। পাকিস্তান এই অক্ষের আদর্শিক এবং গোয়েন্দা সহায়তাকারী বলে অভিহিত করা হচ্ছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, পাকিস্তানের আইএসআই ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে, যদিও এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণের অভাব রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় বিশ্লেষকদের মধ্যে রয়েছে মতভেদ। কেউ কেউ মনে করেন অবৈধ অভিবাসন উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। আবার কেউ বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ এবং সামরিক জোট গঠনের কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ চীন অর্থনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও রয়েছে উদ্বেগ। বিশেষত চট্টগ্রাম ও পায়রা বন্দরের চীনের বিনিয়োগ ভারতের দৃষ্টিতে কৌশলগত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোজ চৈনান এবং অন্যান্য বিশ্লেষকরা বলছেন, এই নতুন অক্ষের মোকাবেলায় ভারতের প্রয়োজন বহুমাত্রিক কৌশল। এর মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডোরে সেনা উপস্থিতি জোরদার করা, উত্তর পূর্বাঞ্চলে অবকাঠামো উন্নয়ন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার উদ্যোগ, কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা, পাকিস্তান ঘেঁষা উগ্রবাদী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া। তবে প্রশ্ন থেকে যায়, এই অক্ষ কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক রেটরিক? বিশ্লেষকদের মতে, যদিও পাকিস্তান ও বাংলাদেশের ভূমিকায় সীমাবদ্ধতা আছে, কিন্তু চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব এই অক্ষকে ভারতীয় ভূ রাজনীতির জন্য একটি গুরুতর বিষয় করে তুলেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে চায় বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরে ভোটের সম্ভাবনা রয়েছে, তবে এখন সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি। ভোটের মাঠে কে কার প্রতিপক্ষ হচ্ছে, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে, এ নিয়ে আছে নানা আলোচনা। ভোটের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জোরালো হচ্ছে। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে আওয়ামী লীগের অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বিএনপি। তবে দলের অভ্যন্তরে আলোচনায় বিশুদ্ধ আওয়ামী লীগকে ভোটের মাঠে চায় দলটি। আওয়ামী লীগ ভোটের মাঠে বিএনপিকে বাইরে রেখে যে ভুল করেছে, বিএনপি সে পথে যেতে চায় না। ফলে ভোটের নানা সমীকরণে বিরোধী দলে কারা যাচ্ছে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে গোপন জরিপ। জরিপের ফল দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে। জাতীয় নির্বাচনের দাবি বিএনপির পক্ষ থেকে জোরালো থাকলেও এখনই আসন বন্টন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিষয়টি নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আসন বন্টন চূড়ান্ত করা হবে।
এই সময়ের মধ্যে 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে চান দলটির দায়িত্বশীল নেতারা। এছাড়া 31 দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে দলের হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশনাও রয়েছে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির ক্ষমতায় গেলে এই 31 দফা বাস্তবায়ন হবে। প্রয়োজনে আরও যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাবনা থাকে তার সংযুক্ত করা হবে। বিএনপির একাধিক নেতা জানান, ভোটের মাঠে এখনও আওয়ামী লীগই বিএনপির বড় প্রতিপক্ষ। গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে কোনো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা অংশগ্রহণমূলক হবে না। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, বিএনপি সেই ভুল করবে না। আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ভোটের মাঠে রাজনৈতিক শিক্ষা দিতে চায়। বিএনপির শীর্ষ নেতারা বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। এই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। তারা ভোট দিয়ে প্রমাণ করে দেবে তারা কোন দলকে চায় আর কোন দলকে চায় না। ফলে বিএনপির কোনো ষড়যন্ত্রে পা দিতে চাচ্ছে না। সম্প্রতি বিএনপির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে জামায়াতে ইসলামের প্রসঙ্গ উঠে আসে। বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ নেতাদের মত, ভোটের মাঠে জামায়াতে ইসলামীকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সুযোগ পেলে বিএনপির ক্ষতি করবে জামায়াত। এখন বিএনপি বড় শত্রু হচ্ছে জামায়াত। ফলে এই দলকে নির্বাচনে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ভোটের মাঠে সুযোগ দিতে চায় বিএনপি। বেশ কয়েকটি দলকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। এছাড়া নতুন দলকেও পর্যবেক্ষণে রেখেছে দেশের বৃহত্তম এই দলটি। প্রয়োজনে ভোটের মাঠে তাদের ছাড় দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। এ বিষয়ে বিএনপির দুজন ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। তারা জানান, জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনী কোনো জোট নেই। জাতীয় ঐক্যের আহ্বান ছিল সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। ফলে এখানে সবাই স্বাধীনভাবে নির্বাচনের সুযোগ পাচ্ছে। তবে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে বিএনপির নীতিগত সিদ্ধান্ত আছে। তাতে ভোটের মাঠে ছাড় দেওয়ার পরিকল্পনা আছে তাদের। জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এক সদস্য বলেন, আসন বন্টন নিয়ে এখনই কথা বলার সময় আসেনি। নির্বাচনের তফসিল ঘোষণা হলে এ নিয়ে আলোচনা করা হবে। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে যারা কর্মসূচি পালন করেছে অবশ্যই তারা ছাড় পাবে। উল্লেখ্য, প্রায় 16 বছর দেশ শাসন করার পর ছাত্র ও গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দলটির বহু নেতাকর্মী কারাবাস করছেন। এছাড়া পদধারী নেতারা যারা বাইরে আছেন তারাও প্রকাশ্যে আসতে পারছেন না। শত শত মামলার আসামি হয়ে নেতাকর্মীরা এখন ফেরারি জীবনযাপন করছেন। হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক দল গঠন কতটা কঠিন? বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন যে প্রকৃতপক্ষেই কঠিন বা আপাত অসম্ভব একটা বাস্তবতা, সেই বিষয়ে আবারও উঠে এলো যোগাযোগ পেশাজীবী ও শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলমের প্রকাশিত লেখায়। হাসিনার পতনে গ্রামগঞ্জে প্রভাব ও আওয়ামী কর্মীদের ভাবনা কি শীর্ষক ওই লেখায় তিনি দেশের গ্রামাঞ্চলের নির্জলা বাস্তবতাই তুলে ধরেছেন। স্থানীয় জনগণ নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় জনগণ বিএনপিকে আগামী দিনের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা কাঠামোয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বাইরে জনগণ বিশেষ কিছু ভাবছে না। কারণ জনগণের রাজনৈতিক আচরণের অভ্যস্ততা কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন, জীবিকা, সামাজিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সুরক্ষা মারিয়ে এর শিকড় অনেক গভীরে। জনগণের ক্ষমতা প্রিয়তা এবং ক্ষমতার সুখের তীব্র অনুভূতি প্রচলিত রাজনীতির একটি বিশেষ দিক, যার ভিত্তি হলো রাজনৈতিক দল কেন্দ্রিক এক বিশেষ সুবিধাবাদী ব্যবস্থা। মতাদর্শের চেয়ে অনেক বেশি অনুগামী ব্যক্তি বা দলীয় স্বার্থে। বিষয়টি হলো, বাংলাদেশের অর্থনীতির প্রায় 85% অনানুষ্ঠানিক খাত নির্ভর, অর্থাৎ দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে নিরাপত্তা নেই। তারা নানাভাবে কামাই রোজগার করছেন ঠিকই, কিন্তু তাদের জীবনের রাষ্ট্রের ভূমিকা খুবই সীমিত। সম্প্রতি সরকারের এক জরিপে উঠে এসেছে, দেশে গত 10 বছরে অনানুষ্ঠানিক খাতের আকার বেড়েছে, যদিও এই সময়ে জিডিপিও বেড়েছে কয়েক গুণ। ঠিক সেখানেই দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকার সামনে চলে আসে। বিশেষ করে বড় বড় শহরের শ্রমজীবী মানুষের জীবন এই নেতাদের ওপর অনেকাংশে নির্ভরশীল। গ্রামাঞ্চলেও তার ব্যতিক্রম হয় না। উপবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচির আওতায় আসতে পারে গ্রামের মানুষদের রাজনৈতিক নেতার দ্বারস্থ হতে হয়। সেই সঙ্গে জমি জমার বিবাদ, সালিশ, বিচার এমন কোনো বিষয় নেই যার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক অর্থনীতির এই অমোঘ নিয়ম থেকে কারোর নিস্তার নেই। শহরাঞ্চলে এই মানুষের বস্তিতে থাকা, বিভিন্ন ধরনের নাগরিক সেবা লাভ, এমনকি রুটি রুজির সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমনভাবে জড়িত যে এই ব্যবস্থায় অন্য কারো পক্ষে প্রবেশ করা এক প্রকার অসম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।